একটা সংসারে যেমন বড় ছেলের দায়িত্ব ঠিক যতটা থাকে একটা সংসারে, তেমনি কিন্তু বউ বলেন বা সংসারের বড় মেয়ে বলেন, তারও কিন্তু দায়িত্বটা তার বাবা মা বা ভাই বোনের উপর ঠিক কিন্তু ততটাই থেকে যায়। তো আজকে ভাইকে নিয়ে একটু হসপিটালে যাব, যার কারণে সকাল সকালই বাসাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। পুরো বাসাটা গুছানোর পর আমি আপনাদের সাথে ক্যামেরাটা আর কি অন করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আজকে অফ ক্যামেরাতে বিশেষ করে সংসারের সবগুলো কাজ আমি গুছিয়ে ফেলেছি। কাজগুলো যদি অন ক্যামেরায় করতে যেতাম তাহলে অনেকটা সময় লেগে যেত। তো একদম বাসাটাকে খুব সুন্দর করে পরিপাটি করে আমি ক্লিন করে নিয়েছি। সব কিছু ক্লিন করার পর যেহেতু ঘরটা আমি মুছে নিয়েছি, এখন পাপোশগুলো জায়গা মতো এই তো আমি রেখে দিচ্ছি। দুপুরবেলা রান্নাটা আর করবো না, কারণ আজকে দুপুরে রান্নাটা দেখা যায় যেদিন বাইরে একটু কাজ থাকে সেদিন আমি দেখা যায় কি শুধু ভাত ডাল অথবা ডিম ভাজা এগুলো দিয়ে কিন্তু খেয়ে ফেলি। তো টি টেবিলটা টান দেওয়ার পর দেখতে পেলাম যে একদম অনেকগুলো চুল দিয়ে ভর্তি আছে। তো চুলগুলো দেখে আমার তো অবস্থা একেবারে খারাপ। আসলে এত সুন্দর করে ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার পর মুছে নেওয়ার পরও এতগুলো চুল যে কোথা থেকে আসলো আমি নিজেই বলতে পারছি না। তো সারা বাসা ভর্তি শুধু চুল আর চুল, এই জিনিসটা আমার কাছে দেখতে একদম খুবই অপছন্দনীয়। তো কিছুই করার নাই। আমি কিন্তু খুব সুন্দর করে টি টেবিল সরিয়ে মুছে নিয়েছিলাম। এরপর টি টেবিলটা টান দেওয়ার পর আবার যখন বাড়তি কিছু ময়লা দেখতে পেলাম, এখন তো আর ভালো লাগছে না। তো বারান্দা থেকে ভেজা কাপড়টা নিয়ে এসে আবার আমি খুব সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে দিলাম। যারা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের কিন্তু এটা একটা কি বলবো, এটা একটা রোগই বলা যায়। কোথাও কোনো ময়লা দেখলে যতক্ষণ পর্যন্ত ওটা পরিষ্কার না করা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আর কি তাদের ভিতরে একটা স্বস্তি কাজ করে না। তো এই জায়গা থেকে আমার যে আর্টিফিশিয়াল গাছটা ছিল সেটা সরিয়ে ফেলেছি, আর বারান্দা থেকে কিছু গাছ এনে আবার এখানে রাখলাম। তো এখানে স্পাইডার প্লান্ট আর সিঙ্গোনিয়াম গাছটাই আমি রেখে দিলাম। আর এইদিকে দেখেন আমি সব কিছু পরিষ্কার করার পর জানালাটা আমি লাগাতে এসে দেখতে পেলাম জানালার এই নিচের অংশটা একেবারে ময়লা দিয়ে ভর্তি হয়ে আছে। এখন তো এটা দেখার পর আর ভালো লাগছে না, যদিও আমি ঘর দুয়ার সব কিছু আগে আমি পরিষ্কার করে ফেলেছি। এরপর আমি খুব সুন্দর করে রুমালটা ভিজিয়ে ভালো করে চিপড়িয়ে এখন আমি জানালার এই পাশের অংশটা সুন্দর করে আর কি ক্লিন করে নিব। সংসারের বড় মেয়ে বলেন বা বউ বলেন, এদের কিন্তু দায়িত্বটা একটু অন্যরকমই থাকে। তো শ্বশুরবাড়ির লোকজনও যখন আসে বাসায় তখনও দেখা যায় যে তাদেরকে নিয়ে যত দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ এগুলো কিন্তু আমাকেই করতে হয়। তো জবার আব্বু যেহেতু ডিউটি করে, আমি আমার বিয়ের পর থেকে এখনো পর্যন্ত দেখি নাই যে সে কখনো তার ফ্যামিলি কোনো মানুষ অসুস্থ হলে সে ওইভাবে দৌড়ঝাঁপ করেছে। তাদের বাড়ি থেকে তার ফ্যামিলি মেম্বার যারাই আসুক না কেন সব সময় তাদেরকে নিয়ে দৌড়াদৌড়িটা আমাকেই করতে হয়েছে বা আমিই করে থাকি। সে যেহেতু চাকরি করে সেখান থেকে লম্বা একটা ছুটি নেওয়ার মতো তেমন কোনো সুযোগ কিন্তু তার থাকে না। আবার এদিক থেকে সংসারের বড় মেয়ে আমি যেহেতু, তো দেখা যায় আমার সংসারে ভালো হোক বা মন্দ হোক যেটাই হোক না কেন, অসুস্থতা হোক বা কোথাও যাওয়া আসা যে কোনো দৌড়াদৌড়ির কাজে আমাকেই ছুটোছুটিটা করতে হয়। তো ভাই যেহেতু বাহির থেকে এসেছে, আমি কিন্তু বাহির থেকে যে আমার ভাই এসেছে সেই ভিডিওগুলো আমি করেছি, তবে ওইভাবে কিন্তু আপনাদের সাথে এখনও শেয়ার করতে পারিনি। তো দেখি সময় সুযোগ করে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস আসলে খুব খারাপ লেগেছে, ভাই বাইরে থেকে আসার পর আমার জন্য যা যা এনেছিল বা যা যা আমাকে দিয়েছে সেই ভিডিওটাও করা হয়েছিল। তো কিভাবে যে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে আসলে আমি নিজেই বুঝতে পারিনি, মনটা এর জন্য কিন্তু প্রচুর খারাপ। তো
তো বাহিরে থাকাকালীন থেকে ওর একটা সমস্যা, ওর মাথা সবসময় খুব যন্ত্রণা করে আর কি, ঠিকঠাক মতো ঘুম হতো না আর ঘুমাতেই পারতো না। আর সবসময় ও মাথার এই যন্ত্রণা নিয়ে সবসময় দেখা যায় ফোন দিয়ে খুব কান্নাকাটি করতো। তো ভাই যেহেতু এসেছে আর হাসপাতালে যাব করে এ পর্যন্ত যাওয়া হয়নি। তো যেহেতু ছুটিতে এসেছে আবার যাওয়ার সময়টাও হয়ে যাচ্ছে, তো চিন্তা করলাম যে যাই হোক, আমি আর কি ওকে বললাম যে আজকে না হয় ওকে নিয়ে আমি একটু হাসপাতালে যাব। তো হাসপাতালে যাব দেখেই কিন্তু সংসারের কাজগুলো অফ ক্যামেরাতে সব কিছু আগে ভাগে আমি গুছিয়ে ফেলেছি। তো মাকে বলেছিলাম যাওয়ার জন্য, তো মা গেলে দেখা যায় অত ভালোভাবে কথা বলা ডাক্তারের সাথে বা বুঝিয়ে বলা এই জিনিসটা আর কি মা পারবে না। তো মা আর কি বারবার বলতেছিল আমি যেন আমার ভাইয়ের সাথে একটু যাই। যেহেতু বাসায় সব কাজকর্ম আগেই গুছিয়ে ফেলেছি, এখন আর তেমন একটা কাজের প্যারা নাই। তো দুপুরে শুধু মেয়েদেরকে বলেছি যে ভাত রান্না করে ডিম ভেজে খেয়ে নিলেই হবে। যে রুমালটা দিয়ে আমি জানালাটা পরিষ্কার করেছি, রুমালটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা ময়লা হয়ে গিয়েছে। তো এটা এখন এত ময়লা দেখে এভাবে ধোয়ার পর আমার কাছে তো ভালো লাগছে না, তাই আবার একটু গুঁড়ো সাবান দিয়ে আমি খুব সুন্দর করে এখন ক্লিন করে নিব। রান্নাটা আজকে রাতেই করব। এর মধ্যে জুই আবার একটু বায়না করেছিল তাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেওয়ার জন্য। অনেক দিন যাবতীয় আর কি জুই বলতেছিল যে মা আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিবা। আমি আজ কাল করতে করতে দেখা যায় অলসতার কারণে ওইভাবে বিকেলের নাস্তাটা কিন্তু আর বানানো হয় না। তো আজকে চিন্তা করেছি যে যত ঝামেলাই থাক বাসায় এসে তারপরে দেখি রাতের রান্নাটাও করব, আবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো জুইকে আর কি বানিয়ে দিব। এদিক থেকে রুমালটা খুব সুন্দর করে আমি একটু সাবান দিয়ে ধুয়ে ফেললাম। বাইরে যাব, আমার ভাই কিন্তু খুব তাড়া দিচ্ছিল, বারবার বলতেছিল আমি যেন খুব তাড়াতাড়ি করে বাসা থেকে বের হই, না হলে হাসপাতালে গিয়ে লম্বা একটা সিরিয়াল ধরতে হবে। তো আমি আর কি বলতেছিলাম যে বাসার এই কাজগুলো না করে গেলে আমি স্বস্তি পাবো না, তাছাড়া হাসপাতালে গেলে যে ওইখানে কতটা সময় আমাকে থাকতে হবে তারও তো কোনো ঠিক ঠিকানা নাই। আর হাসপাতাল থেকে এসে এলোমেলো বাসাটা দেখতেও আমার ভালো লাগবে না। পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাসা দেখার মধ্যে অন্যরকম কিন্তু একটা শান্তি আছে। তো এইখানে কিছু কাপড় চোপড় আর কি আমি মেলে দিয়েছি, আর দেখতেছিলাম যে কয়েকটা কাপড় চোপড় ভিজা আছে আর কিছু কাপড় চোপড় আবার আমি অফ ক্যামেরাতে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, আবার জুইয়েরও গোসল করাটা হয়ে গিয়েছে, তো এই কাপড় চোপড়গুলো এখন আমি বারান্দাতে আর কি নেড়ে দিয়ে যাব। বাসা থেকে কোথাও বের হওয়ার আগে আমি সবসময় চেষ্টা করি যে আমার সংসারের কাজকর্মগুলো যত দ্রুত সম্ভব খুব ভালোভাবে গুছিয়ে গাছিয়ে যাওয়ার জন্য। আর যখন দেখি যে না একেবারে হাতে সময় নাই বা আমি সময় পাচ্ছি না, তখন আর কি মেয়েদের উপরই ঘর গোছানোর কাজটা ছেড়ে দিয়ে চলে যাই। তবে এই কাজটা হয়তো আর বেশি দিন করতে পারবো না, জবা কলেজে ভর্তি হয়ে গেলে তো জুইয়ের যেহেতু স্কুল আছে, তো সব কিছু মিলিয়ে দেখা যায় তখন সেই প্যারাগুলো আবার নতুন করে আমাকেই সামলাতে হবে। সংসারের কাজ আসলে আমাদের মেয়েদের না কখনো শেষ হবার না। প্রতিদিন কিন্তু এই যে ঘুরে ফিরে একই ধরনের কাজ আমরা করে থাকি, সেম কাজগুলো প্রতিদিন ঘুরে ফিরে আমাদের থেকে যায়, তারপরেও কিন্তু আমাদের মধ্যে কোনো প্রকার অলসতা কাজ করে না। এটাই হচ্ছে একটা সংসার, মায়ার সংসার, ভালোবাসার সংসার। তো এখানে কিন্তু ভালো মন্দ অনেক কিছু আছে, সব কিছু মানিয়ে গুছিয়ে আমাদেরকে থাকতে হয়। তো এরপর আমি এই তো ফজিলাতুন্নেসাতে চলে এসেছি। এটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না হাসপাতালটা। এখানে এসে অলরেডি আমি প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম, এত লম্বা সিরিয়াল। তারপর যাই হোক ভাইকে ডক্টর দেখালাম। তো একটা হাসির কথা কি যে ডক্টর দেখিয়েছি 1000 টাকা ভিজিট দিয়ে, আর মাত্র 30 টাকার ওষুধ ডক্টর আর কি দিয়েছে। এটা নিয়ে আমি আমার ভাইয়ের সাথে আর কি একটু হাসতেছিলাম। তো বলতেছে 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছি আর কি, 900 টাকা ভিজিট নিয়েছে, তো আর 1000 টাকা হতে বাকি কি। তো আর কি বলতেছিল মাত্র 30 টাকার ওষুধ দিল আমাকে। তো আমি বললাম যে এখানকার ডক্টররা এমনই, এদের ভিজিট বেশি তবে চিকিৎসা খুবই ভালো, যদিও এখানে টাকার মানটা আর কি বেশি হয়ে থাকে, তবে চিকিৎসা কিন্তু প্রপার চিকিৎসাটাই তারা দিয়ে থাকে।
তো যার আসার পর ওইখান থেকে তারপরে ওষুধটা আর কি আমি আর কি বুঝিয়ে দিব, একদম সিম্পল কিছু ওষুধ দিয়েছে খুব কম দামি। তো ওটা আর কি প্রতিদিন রাতের বেলা ওষুধটা খেতে হবে, যেহেতু আর ঘুম হয় না, মাথা ঝিমঝিম করে, এই সমস্যাটাই। আর এরপর যদি এই ওষুধে না সারে তাহলে ডাক্তার বলছে আর কি পরবর্তীতে সিটি স্ক্যান করার জন্য। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন অল্পতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো হাসপাতাল থেকে এসে আমি কিন্তু অনেকটা টাইম আমি রেস্ট করেছি। রেস্ট করে নেওয়ার পর তো এখন রাতের বেলা আগে আমি তরকারিটাই রান্না করে নিচ্ছি। তো মাছটা আমি দুপুরবেলায় অফ ক্যামেরাতে হাসপাতালে যাবার আগে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে রেখে গিয়েছিলাম। আর এখন নামিয়ে শুধু ভেজে এই তো বেগুন দিয়ে আর কি মাছটা রান্না করব। এরপর জুয়ের জন্য আর কি আমি ফ্রেঞ্চ ফ্রাইটা আর কি ভেজে নিব। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। জানি না এ পর্যন্ত ধৈর্য সহকারে আমার কোন কোন আপুরা আমার সাথে আছেন। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষাবো, তারপর বেগুনটা আর কি দিয়ে দিব। গত ভিডিওতে আমার অনেক ভালোবাসার আপুরা খুব সুন্দর করে কমেন্ট করেছেন, তবে প্রতিটা কমেন্টই দেখলাম যে সত্যি সবার মন মানসিকতা খুবই খারাপ ছিল। আর খারাপ থাকবেই না কেন, এমন একটা ঘটনার জন্য আমরা কেউ কিন্তু প্রস্তুত ছিলাম না। তো গতকালকেও একটা নিউজে দেখলাম যে সকালবেলা বাবা মা মেয়ে সন্তানটাকে হয়তো বা দাফন কাফন করে এসেছে, আর রাতের বেলা সেই ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে থেকে ছেলেটাও যখন মারা যায়, আবার রাতের বেলা সে ছেলেটাকেও আর কি দাফন কাফন করে। তো আসলে না, এই নিউজগুলো দেখার পর এগুলো আসলে সহ্য করার মতো না। তো যে বাবা মার সাথে এই ঘটনাগুলো ঘটেছে তাদের যে কি একটা অবস্থা, আসলে তাদের মনের অবস্থা কেমন হতে পারে সেটা আমরা যদি একটু আন্দাজ করি আমাদের নিজেদেরকে দিয়ে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। আসলে কি আর বলবো, এতগুলো তাজা প্রাণ ঝরে গিয়েছে, মনটা কিন্তু খুব খারাপ লাগছিল। তো ফেসবুকে ঢুকলে শুধু এই ধরনের নিউজগুলোই দেখা যায়, এক এক দিন এক এক রকমের নিউজ চলে আসে। আজকে এটা থামে, নতুন করে আবারও একটা ইস্যু তৈরি হয়, আবার সেটা নিয়ে কিছুদিন একদম তোলপাড় শুরু হয়ে যায়। তো এটা দেখা যায় কি যে এখন নিত্য নতুনের মতো একটা ঘটনা হয়ে গিয়েছে। আজকে এই যে একটা ঘটনা ঘটলো, বিমান বিধ্বস্ত হলো, কালকে দেখবো আবারও নতুন কোনো একটা ঘটনা, আবার সেটা নিয়ে তোলপাড় হবে। বাংলাদেশটা কিন্তু এমনভাবেই চলছে এখন একের পর এক। তবে সবচেয়ে বেশি খারাপ লাগছে এই ছোট ছোট শিশুদেরকে বাঁচাতে গিয়ে ওখানকার একজন শিক্ষিকা যখন মারা যায়। আসলে একটা মানুষের মন কতটা বড় হলে নিজে জীবন দিয়ে এরকম তাজা প্রাণগুলো বাঁচিয়ে দেয়। সত্যি তো সেই শিক্ষিকার জন্য মন থেকে অনেক অনেক দোয়া। তো দোয়া করা ছাড়া আর কিছুই নাই। আসলে সে চাইলেও কিন্তু পারতো সে নিজে ওখান থেকে বের হয়ে যেতে, তো সে কিন্তু সে কাজটা করে নাই। ওইখানে যতগুলো শিশু ছিল প্রায় 20 জনের মতো, তাদেরকে ওখান থেকে বের করে দিয়ে তারপর দেখা যায় নিজেই কিন্তু সে আগুনে ঝলসে গেল। তো আসলে প্রতিটা শিক্ষক যদি বাংলাদেশের ঘরে ঘরে এমন হতো তাহলে মনে হয় যে এ দেশটা আরও যে কত সুন্দর হতো। আর আমাদের সন্তানরা যারা এই যে বিদ্যালয়ে পড়াশোনা করে, তো মাঝে মাঝে কিন্তু অনেক বিদ্যালয়ে অনেক শিক্ষক শিক্ষিকাদের কথা আমরা শুনে থাকি যে বাচ্চাদের সাথে অনেক খারাপ আচরণ করে, যেটা কিনা বাচ্চারা এসে বাসায় তাদের মা বাবার সাথে শেয়ার করে, তখন কিন্তু খুবই খারাপ লাগে। তবে এখনও দুনিয়াতে এমন ভালো কিছু মানুষ আছে, সব জায়গাতেই কম বেশি ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা এখনও টিকে আছে। তো এইখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য অফ ক্যামেরাতে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি একটু ভিনেগার আর লবণ দিয়ে কিন্তু আলুটা সিদ্ধ করেছি। এখন একটা ডিম দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি ময়দা, তার সাথে দিব কর্নফ্লাওয়ার, দিব ভাজা মরিচের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি এটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। বেশিরভাগ সময় দেখা যায় কি জুই যেহেতু এই খাবারটা খুব পছন্দ করে, তো এটা সিদ্ধ করে আমি একটু লবণ দিয়ে তারপর কিন্তু ভেজে দেই। তো আজকে চিন্তা করলাম যে না হয় একটু ভিন্নভাবে আর কি ফ্রেঞ্চ ফ্রাইটা করে দেই।
তো পরিমাণে না অনেকটা হয়ে গিয়েছে, আমাদের ৩ মা মেয়ের জন্য আসলে অনেকটা কমিয়ে নিলে আর কি ভালো হতো। তো ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আলুটার গায়ে কিন্তু ভালো করে ওটা আর কি আঠা আঠা হয়ে লাগছিল না। এরপর আমি কিন্তু অফ ক্যামেরাতে কিছুটা পানিও ব্যবহার করেছি। আর দেখলাম যে ময়দার পরিমাণটা কম হয়ে গিয়েছে, তাই আমি আবারও কিছু ময়দা এখানে দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্সটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটু কষ্ট করলে ঘরে বসেই কিন্তু এই মজার মজার খাবারগুলো ঘরে বসেই খাওয়া যায়। আর ফাস্ট ফুড থেকে এই ধরনের খাবারগুলো অর্ডার করে আনা হোক বা ওইখানে যেয়ে খাওয়া হোক, দেখা যায় দামটা এত চড়া পরিমাণে থাকে আর পরিমাণে তো একেবারেই কম থাকে। তো অনেক দিন আগে জবা, আমি, জুই আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখলাম যে 50 গ্রাম ফ্রেঞ্চ ফ্রাই 150 টাকা। তো আসলে আমি আমার বড় মেয়েকে বলতেছিলাম যে এত 50 গ্রাম ফ্রেঞ্চ ফ্রাই যদি 150 টাকা দিয়ে খেতে হয়, 5 কেজি আলু কিনলে অনায়াসে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যাবে। আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাবো না, এটা অর্ডার করো না। তো বাসায় গিয়ে দরকার হলে আমি বানিয়ে খাবো। আর 1 কেজি আলু কিনলেই তো অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়। আসলে আমরা মায়েরা একটু হিসেবেই হই, কারণ কোথাও গেলে উল্টাপাল্টা খরচ করা এটা কিন্তু ভালো লাগে না। তো জবা আর কি বলতেছিল যে ওটা তো বাসার খাবার আর এটা তো রেস্টুরেন্টের খাবার। তো তখন আর কি মেয়েকে বলতেছিলাম যে একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি তোমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেব, এখানে খাওয়ার দরকার নাই। তারপর মেয়ে আর কি অর্ডার করেনি। তো এরপরে এই যে আর কি মেয়ে বলতেছে যে তুমি বানালে না। তারপর আজকে জুই আর কি খুব করে ধরলো যে না, তুমি ফ্রেঞ্চ ফ্রাইটা আমাকে বানিয়ে দাও। পরে চিন্তা করলাম যাই হোক, অলসতা কাটিয়ে মেয়েদেরকে বিকেলে নাস্তাটা না হয় তৈরি করে দেই। ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে এতটা মজা হয়েছিল, আর এটা খেতে একদম গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে, একদম মুচমুচে হয়ে থাকে, যেহেতু কর্নফ্লাওয়ার আর ময়দা ইউজ করেছি এখানে। তো তার সাথে একটু সস নিয়ে নিলাম। তো জুই জবা দেখে আর কি বলতেছিল যে এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছো, এগুলো কি আমরা 3 মা মেয়ে খেয়ে শেষ করতে পারবো? যদি বাবা থাকতো তাহলে ভালো হতো। তো বললাম সমস্যা নাই, রাতে আর খাওয়ার দাওয়ার দরকার নাই, তোমরা শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাও। আগামী 1 সপ্তাহের মধ্যে আমি কিন্তু আর কোনো ফ্রেঞ্চ ফ্রাই তোমাদেরকে ভেজে দিব না। এই হলো একটা অবস্থা। তো যাই হোক, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো সময় সুযোগ করে আবারও আমি পরে ভেজে দিব। আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।